Fear begins where logic ends. Are you ready? আমি, আমার স্ত্রী রাইসা আর আমাদের 6 বছরের ছোট মেয়ে তোরা গিয়েছিলাম কুমিল্লা ঘুরতে। ময়নামতির শালবন বিহারের ইতিহাস সবসময় আমাকে টানত, কিন্তু মূল পর্যটন কেন্দ্রের বাইরেও যে কিছু নিষিদ্ধ এলাকা আছে যেখানে এখনও আধো অন্ধকারে তান্ত্রিকরা তাদের চর্চা চালিয়ে যায়, সেটা আমাদের জানা ছিল না। বিকেলের দিকে আমরা শালবন বিহারের সীমানা পেরিয়ে একটু নির্জন পাহাড়ের ঢালের দিকে গিয়েছিলাম। রাইসা ছবি তুলছিল আর তোরা প্রজাপতির পিছে ছুটছিল। হঠাৎ পাহাড়ের একটা নিচু ঢালে একটা প্রাচীন গাছের তলায় তোরা দাঁড়িয়ে পড়ল। আমি কাছে গিয়ে দেখলাম বৃষ্টির তোড়ে ওই গাছের গোড়ার মাটি কিছুটা ধসে গেছে। সেখান থেকে একটা পোড়ামাটির হাড়ির ওপরের অংশ বেরিয়ে আছে। হাড়িটার মুখ লাল একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা, তার ওপর পেঁচানো কালো রঙের বিশ্রী এক জট পাকানো সুতো। কৌতূহল সামলাতে না পেরে আমি মাটি সরিয়ে ওটা বের করলাম। রাইসা বারবার মানা করছিল, আদিব ওটা ধরো না। কাপড়টা খুলতেই ভেতর থেকে বেরোলো কয়েক টুকরো পোড়া কয়লা, কিছু মানুষের নখ আর একটা ছোট তামাটে রঙের ধাতব বস্তু। বস্তুটা দেখতে অনেকটা তাবিজের মতো, কিন্তু বেশ চওড়া। সেটার গায়ে অদ্ভুত সব নকশা করা। তামাটে জিনিসটা হাতে নিতেই আমার মনে হলো ওটা বরফের মতো ঠান্ডা, কিন্তু এক মুহূর্ত পরেই সেটা আগুনের মতো গরম হয়ে উঠল। আমি ভাবলাম হয়তো মনের ভুল। জিনিসটা ব্যাগে ভরে আমরা রিসোর্টে ফিরে এলাম। ঢাকায় ফেরার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। প্রথম রাত তখন আনুমানিক 3টে। হঠাৎ তোরা ঘুমের ঘরে চিৎকার করে উঠল। আমরা দৌড়ে ওর ঘরে গেলাম। দেখি তোরা বিছানায় বসে ঘরের এক কোণের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। বাবা, ওই পচা দাদুটা কেন আমার দিকে তাকিয়ে হাসছে? ওর চোখ নেই কেন? আমি ঘরে টর্চ জ্বালালাম, কেউ নেই। রাইসাকে বললাম ওর মনের ভুল। কিন্তু ওই রাতেই আমি প্রথম শুনলাম সেই শব্দটা। আমাদের ফ্ল্যাটের ছাদে কেউ যেন খুব ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ভারী লোহার শিকল টানার মতো শব্দ, খস খস খস। পরদিন সকালে ছাদে গিয়ে দেখলাম ছাদের সিমেন্টের উপর গভীর আঁচড়ের দাগ, কিন্তু ছাদে ওঠার দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। সেই তামাটে বস্তুটা আমি আমার পড়ার ঘরের ড্রয়ারে রেখেছিলাম। 3-4 দিন পর একদিন দুপুরে আমি কাজ করছিলাম, হঠাৎ ঘরটা কেমন যেন গুমোট হয়ে উঠল। পচা মাংসের একটা উৎকট গন্ধে আমার নাড়ি উল্টে আসার উপক্রম হলো। খেয়াল করলাম ড্রয়ারের ফাঁক দিয়ে কালো রঙের চটচটে একটা তরল গড়িয়ে পড়ছে। ড্রয়ারটা টান দিতেই আমার আত্মা শুকিয়ে গেল। সেই তামাটে বস্তুটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ড্রয়ারের ভেতরে থাকা আমার অন্য সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ড্রয়ারের কাঠের কোনো ক্ষতি হয়নি, শুধু কাগজগুলোই পুড়েছে। আমি যখন বস্তুটা সরাতে গেলাম মনে হলো কেউ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমার কানের কাছে কেউ যেন খুব নিচু স্বরে অজানা এক ভাষায় মন্ত্র পড়ছে। আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে এলাম। রাইসা ড্রয়িং রুমে বসে কাঁদছিল। ও বলল ও যখন রান্নাঘরে ছিল তখনও দেখেছে তোরা বারান্দার গ্রিলের ওপর দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ও যখন দৌড়ে তোরাকে ধরতে গেছে তোরা ওকে দেখে খুব অমানসিক একটা হাসি দিয়ে বলেছে, মা, কাকু বলছে আমাকে তার কাছে নিয়ে যাবে। আমরা আর দেরি করিনি। আমার এক পরিচিত বড় ভাই যিনি এসব অতি প্রাকৃত বিষয় নিয়ে চর্চা করেন, তাকে সব খুলে বললাম। তিনি জিনিসটা দেখেই আটকে উঠলেন। তিনি বললেন, আদিব, তুমি এটা কি করেছ? এটা কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটা তান্ত্রিকদের করা একটা বন্ধন। কোনো এক অশুভ আত্মাকে বা জিনকে বন্দি করে এই তামাটে পাতে সিল করে রাখা হয়েছিল। তুমি সেই বন্ধন খুলে ফেলেছ। এখন এই আত্মা তোমার ঘরকে তার ঠিকানা বানিয়ে নিয়েছে। তিনি জানালেন, তান্ত্রিকরা যখন কাউকে চিরতরে শেষ করতে চায় বা কোনো অশুভ শক্তিকে কোনো জায়গায় আটকে রাখতে চায় তখন তারা এই ধরনের কুফরি কালামের সাহায্য নেয়। ময়নামতির ওই পাহাড়ের ঢাল ছিল কোনো এক প্রাচীন তান্ত্রিকের সাধনাস্থল। আমি ভুলবশত সেই শয়তানি শক্তিকে আমার পরিবারের মাঝে নিয়ে এসেছি। সেদিন রাতেই শুরু হলো চূড়ান্ত বিভীষিকা। রাত 12টার পর সারা বাসায় লাইট দপদপ করতে শুরু করল। হঠাৎ করেই তোরা বাসা থেকে গায়েব হয়ে গেল। আমরা সারা বাসায় হন্যে হন্যে খুঁজছি, কিন্তু কোথাও নেই। শেষে ছাদে গিয়ে দেখি তোরা ছাদের একদম কিনারে দাঁড়িয়ে আছে আর তার পেছনে একটা বিশাল লম্বা কুচকুচে কালো ছায়া ওকে ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো লাল গর্ত দিয়ে আগুন ঝরছে। আমি কোনো রকমের সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলাম। আমি যতবার পড়ছি সেই ছায়াটা তত বিকট শব্দে চিৎকার করছে। রাইসা তোরাকে এক ঝটকায় সরিয়ে আনল। আমি সেই তামাটে বস্তুটা ছাদের উপর আছাড় দিয়ে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু ওটা ভাঙল না। পরদিন সকালেই আমরা গাড়ি নিয়ে ময়নামতির দিকে রওনা দিলাম। লতিফ কাকা নামের এক বৃদ্ধ গাইড আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, বাবা,
তোমাদের আগেই বলেছিলাম ওখানে বাতাস ভারী। ওই ফলকটা নিয়ে এসেছো মানে তোমরা নরকের দরজা খুলে দিয়েছ। লতিফ কাকার উপস্থিতিতে আমরা সেই একই গাছের গোড়ায় আবার গর্ত খুঁড়লাম। তামাটে বস্তুটা সাথে কিছু রুকিয়া করা পানি আর লবণ মিশিয়ে আমরা সেটা আবার মাটির গভীরে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার সময় মাটির নিচ থেকে এমন এক কম্পন অনুভূত হলো যেন পাহাড়টা কেঁপে উঠছে। ফিরে আসার সময় আমি আর একবারও পেছনে তাকাইনি। ঢাকায় ফেরার পর আমরা বাসা বদলে ফেলেছি। তোরা এখন সুস্থ, কিন্তু ও এখনও একা অন্ধকারে যেতে ভয় পায়। আমার পড়ার ঘরে সেই পচা গন্ধটা আজও আমার নাকে লেগে আছে। আমি এখন বুঝি বিজ্ঞান আমাদের অনেক কিছু দিলেও প্রকৃতির কিছু অন্ধকার রহস্য আছে যা মানুষের আয়ত্তের বাইরে। আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরেছি, কিন্তু সেই রাতের সেই ছায়ামূর্তি আর লোহার শিকল টানার শব্দ আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে।